পরদিন তুলিকার বাবা মা ঠিক করেন জিতের সাথেই তুলিকার বিয়ে দেবেন। কারণ এতদিন তারা বহু ছেলে দেখেছে, যাদের মধ্যে কাউকেই তাদের সেইভাবে পছন্দ হয়নি। কারণ তারা প্রত্যেকেই হয় শেখরবাবুর চাকরি দেখে, তাদের অর্থ দেখে, না হয় সুন্দরী তুলিকাকে দেখে বিয়ে করতে চেয়েছে। কিন্তু জিৎ ছেলেটা একদম আলাদা বলেই মনে হয় তাদের। এত বছর বিদেশে থেকেও দেশের সংস্কৃতি একদম ভোলেনি ছেলেকে। ওর বাবা মাও তুলিকাকে পছন্দ করেছেন, কথাবার্তায় তাদের আভিজাত্যের ছাপ স্পষ্ট। তাই এই পরিবারে মেয়ের বিয়ে না দেওয়ার কোনো মানেই হয় না। যেমন ভাবনা তেমন কাজ। ছেলে কুন্তলকে দিয়ে আবারও জিতকে ডেকে আনলেন সুতপা দেবী ও শেখরবাবু। বিকেলে যথাসময়ে জিত এলে শেখরবাবু বলেন, দেখো বাবা, আমাদের তো তোমাকে ভীষণ পছন্দ হয়েছে, আমরা তোমার সাথেই তুলিকার বিয়ে দিতে চাই। জিত একটু লজ্জা পেয়ে বলল, আমাকে আপনাদের মেয়ের যোগ্য বলে মনে করায় আমি নিজেকে অনেক সম্মানিত অনুভব করছি। আমি কথা দিচ্ছি আঙ্কেল, আপনারা যেমন ভাবে যত্নে তুলিকাকে রেখেছেন আমিও ঠিক তেমন ভাবেই রাখার চেষ্টা করব। আর আমার বাবা মাকেও তো দেখলেন কেমন এখন থেকেই তুলিকাকে মেয়ে বানিয়ে নিয়েছেন। সুতপা দেবী বলে উঠলেন, হ্যাঁ বাবা, তা জানি, তাই তো ভাবলাম যে তোমাদের কাছে এই মেয়েটা আমার সুখে থাকবে। শেখরবাবু, তা বাবা, একবার তোমার বাবা মাকে আসতে বলো, দেনা পাওনার বিষয়ে তো আমাদের কথা বলতে হবে। জিৎ বলে উঠল, দেনা পাওনা? ছি ছি, আজকের দিনে এইসব নিয়ে আবার কথা বলতে হয় নাকি? আমাদের ওসব কিছুই লাগবে না, শুধু বউ করে তুলিকাকে আমাদের বাড়িতে পাঠালেই হবে। সুতপা দেবী বলে উঠলেন, না বললে তো হবে না বাবা, তুমি একবার ওনাদের বলে দেখো এই বিষয়ে। জিৎ, ঠিক আছে, আমি এখনই ফোন করছি। তবে আমি জানি যে ওনারাও আমার কথাতেই সম্মতি জানাবেন। বলে জিৎ ফোন করে তার প্যারেন্টসকে। প্রথমবার রিং হয়ে গেলেও কেউ ফোন রিসিভ করে না। দ্বিতীয়বার জিতের মা ফোন রিসিভ করে সুতপা দেবীর সাথে কথা বলেন। তারপর কথা বলা শেষ হয়ে গেলে সুতপা দেবী জিতকে তার ফোন ফেরত দিয়ে দেন। শেখরবাবু, কি বললেন উনি এই বিষয়ে? সুতপা দেবী হেসে বললেন, ওই জিত যেমনটা বললেন উনিও ঠিক তেমনই বললেন। আর উনি চাইছেন এই সামনের মাঘেই ওদের 4 হাত এক করতে। শেখরবাবু বলে উঠলেন, মাঘ মাসে? মানে আর 2 মাস পরে? তাহলে তো এখন থেকেই সবকিছু প্রস্তুতি নিতে শুরু করতে হবে। শেখরবাবু আর সুদীপা দেবী যখন কথা বলছে তখন সুতপা দেবী দেখেন যে জিৎ কোনো কিছু একটা যেন বলতে চাইছে, কিন্তু বলতে চেয়েও বলতে পারছে না। বিষয়টা আন্দাজ করতে পেরে সুতপা দেবী বলেন, তুলি উপরে নিজের রুমেই আছে, যাও গিয়ে সুখবরটা দিয়ে এসো। এই কথায় জিৎ যেন আরো লজ্জা পেয়ে যায়। আর যদিও সে এটাই চাইছিল, তাই সুতপা দেবী আরো বললেন, যাও বাবা, মায়ের কাছে এত লজ্জা করতে হবে না। তারপর জিৎ হাসি মুখে তাদের দুজনের পায়ের ধুলো নিয়ে উপরে তুলিকাকে সারপ্রাইজ দিতে চলে গেল। সুতপা দেবী, দুজনকে একসাথে মানায় বলো? শেখরবাবু, ঠিকই বলেছ, যেমন আমাদের মানায়। সুতপা দেবী, ও হরি, আমি মেয়ে জামাইয়ের কথা বলছি আর উনি আমাদের পুরোপুরিকে ধরে টানছেন। শেখরবাবু হো হো করে হেসে উঠলেন। দরজায় টোকা মারার শব্দ। তুলিকা, কে? জিৎ বলে উঠলে, আমি জিৎ, দরজাটা খোলো না প্লিজ। একটু পরেই তুলিকা দরজা খুলে দিলে জিৎ রুমে ঢুকেই তুলিকাকে জড়িয়ে ধরে বলে, ভেবেছিলাম হয়তো তোমার সাথে আমার সম্পর্ক এত দূরেই ছিল, হয়তো আর কখনো দেখা হবে না, কথাও হবে না, কিন্তু না, আমি ভুল ছিলাম। বলে তুলিকাকে নিজের থেকে আলাদা করে 2 হাতে তার গাল ধরে মাথায় কিস করে। তুলিকা, কি বলছো বলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না। জিৎ, আঙ্কেল আন্টি আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। এই কথা তুলিকা মাথা নিচু করে বলল, বাবা বললেন বুঝি তোমাকে? জিৎ, হ্যাঁ, উনি সেই জন্যই তো আমাকে আজ এখানে ডেকেছেন। তুমি খুশি তো তুলি আমাদের এই বিয়ের প্রস্তাবে? তুলি সেরকমই মাথা নিচু করে সম্মতি জানালো শুধু। ঠিক আছে, এবার তাহলে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নাও।
বলে জিৎ তুলিকার রুম থেকে বেরিয়ে গেল। জিৎ নিচে নামতেই সুদীপা দেবী তাকে তাদের সাথে ডিনার করে যেতে বললেন, কিন্তু জিৎ জানালো যে তার এখন একটা দরকারি কাজ আছে, তাই সে আজ নয় পরে অন্য কোনো দিন তাদের সাথে ডিনার করবে। আর তাছাড়া সে তখন তাদের ঘরেরই ছেলে। এই কথার পর সুতপা দেবী আর তাকে কিছু বলেন না। সময় কেটে যেতে লাগলো। এখন জিৎ আর তুলিকা দুজনেই দুজনের সাথে অনেকটা করে সময় কাটায়, হয়তো কোথাও ঘুরতে গিয়ে, নয়তো বা ফোনে কথা বলে। আর কিছুদিনের মধ্যেই তুলিকা জিৎকে ভালোবেসে ফেলে। অবশ্য নিজের হবু স্বামীকে না ভালোবেসেই কি আর উপায় আছে। এর সাথে পাল্লা দিয়ে লেগে আছে তুলিকা আর কুন্তলের ঝগড়া। এদের দেখে সুদীপা দেবী যখন তখন বলেন, ওরে তোরা টম এন্ড জেরির মতো ঝগড়া করা বন্ধ করে, বড় হয়েছিস তোরা, দুদিন পরেই বিয়ে, আর এখনো দেখো। তুলিকা বলে উঠল, মা আমি কিছু করিনি, সব দোষ তো এই ছুঁচু দাদাটা। ও কেন আমার ফোনটা কেটে নিল? আমি তো আমার বরের সাথেই কথা বলছিলাম নাকি? বলেই তুলিকা নিজের জিভ কাটল। হ্যাঁ, তোর ওই ইঁদুর মার্কা পটটাই তো এখন সব। এই দাদা তো বানে চলে ভেসে এসেছে। সত্যপা দেবী বলেন, ওরে থাম রে তোরা থাম, আর পারি না বাপু তোদের এই রোজকার ঝগড়া শুনতে। তোদের বিয়ে থা দিয়ে আমরা দুজন বুড়ো বুড়ি কদিন তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে পড়বো। শুনেই মনটা শান্তি হয়ে গেল। কুন্তল, দেখেছিস তো তোকে বিদায় করতে চাইছে কেমন? তুলিকা এবারে কাঁদবো কাঁদবো মুখ করে বলে, আমি বুঝি তোমাদের খুব জ্বালায়? যাও, আর কথাই বলবো না তোমাদের সাথে। বিয়ের পর আমাকে নিয়ে ও আমেরিকায় চলে যাবে। তখন আমাকে দেখতে চেয়েও দেখতে পাবে না, ধরতে চেয়েও ধরতে পারবে না। তখন আমিও দেখবো কেমন শান্তিতে থাকো। এই বলে তুলিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুলিকার এই কথায় কুন্তল আর সুদীপা দেবী দুজনেই দুদিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলে, সরি বাবা, সরি, আমাদেরই তো দোষ, তুই যা খুশি কর, আমরা কিচ্ছু বলবো না। এই দেখ কান ধরলাম। বলেই কুন্তল নিজের কান না ধরে তুলিকার কান ধরে টেনে দৌড়ে পালালে তুলিকা, ও তবে রে ছুচো বলে পিছন পিছন দৌড়াতে লাগলো। ওদের ভাই বোনের এই ইঁদুর দৌড় দেখে সুদীপা দেবী হেসে রান্নাঘরে কাজে চলে যায়।